ইন ভার্সেস ইনটু দুটোটার মানে হচ্ছে ভিতরে, কিন্তু কখন কোনটা ব্যবহার করব। অন ভার্সেস অনটু দুটোটার মানে হচ্ছে উপরে, কিন্তু কখন কোনটার ব্যবহার হয়। ইট ভার্সেস ইন দুটোটাই জায়গার অবস্থান নিয়ে কথা বলে, কিন্তু কখন কোনটার ব্যবহার করব। আবার ওভার ভার্সেস অ্যাবভ কোনটা কখন ব্যবহার হয় কোনো কিছু উঁচু অবস্থানে আছে এটা বোঝাতে। এই কয়েকটা প্রিপোজিশন নিয়ে কম বেশি আমরা সবাই কনফিউজড থাকি, তাই আজকের ক্লাসে এই কয়েকটা প্রিপোজিশনের একদম সঠিক ব্যবহার আপনাদেরকে শেখাবো। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে এই নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। So well, hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. Let's get into the video. ফার্স্ট ওয়ান হচ্ছে ইন ভার্সেস ইনটু দুটোটার মানে হচ্ছে যে ভেতরে। ইন আমরা সাধারণত ব্যবহার করি যখন অলরেডি আমরা কোনো কিছুর ভেতরে অবস্থান করি। ধরুন এটা হচ্ছে একটা রুম, এবং অলরেডি মানে ইতিমধ্যেই আপনি সেই রুমের ভেতরে অবস্থান করছেন, সেক্ষেত্রে আমরা ইন এর প্রেপোজিশনটা ব্যবহার করব। সে জায়গাটা ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে। যেমন ঢাকা সিটি, আপনি ঢাকায় অবস্থান করছেন, ঢাকার ভেতরে আছেন। ঢাকা অনেক বড় একটা জায়গা, তারপরও কিন্তু আমরা ইন ব্যবহার করব। আবার রুম, রুম একটা ছোট জায়গা কিন্তু চারিদিক দিয়ে ঘেরা, এটার জন্য আমরা ইন ব্যবহার করব। যেমন আমি রুমের ভিতরে আছি, তাহলে কি হবে? আই অ্যাম আই অ্যাম ইন দ্য রুম। ওকে, আই অ্যাম ইন দ্য রুম, আমি রুমের ভিতরে আছি। তারপর সেন্টেন্সটা যদি এরকম হয়, আমি রুমের ভিতরে ঢুকছি বা আমি রুমের ভিতরে যাচ্ছি। ধরুন এটা হচ্ছে আমার রুম, আমি এখানে অবস্থান করছি, এবং এখান থেকে আমি কি করব, আমার রুমে মানে বাহির থেকে কি করব, ভিতরের দিকে যাব। তাহলে এই যে বাহির থেকে ভিতরের দিকে যাওয়ার যে একটা মুভমেন্ট হয়, সেটার জন্য আমরা সাধারণত ইনটু এই প্রিপোজিশনটা ব্যবহার করি। ওকে, বাহির থেকে ভেতরের দিকে যাওয়া। যেমন আপনি একটা বোতল থেকে গ্লাসে পানি ঢালছেন, তাহলে এই বোতল থেকে যে গ্লাসে পানিটা ঢালছে, এই বাহির থেকে ভিতরে যখন পানিটা যাচ্ছে গ্লাসের ভিতরে, এটার জন্য কিন্তু আমরা ইনটু এই প্রপোজিশনটা ব্যবহার করি। আমি রুমের ভিতরে যাচ্ছি বা ঢুকছি, এটার জন্য আমরা ব্যবহার করতে পারি আই অ্যাম, যাচ্ছি, আই এম গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম গোয়িং ইনটু। ওকে, আই এম গোয়িং ইনটু দ্য রুম, আই এম গোয়িং ইনটু দ্য রুম। এই সেন্টেন্সটাকে আমরা অনেকে এভাবেও বলতে পারি আই অ্যাম এন্টারিং দ্য রুম। এন্টার মানে হচ্ছে প্রবেশ করা বা ভিতরে ঢোকা, আবার ইনটু মানে হচ্ছে যে বাহির থেকে ভিতরে ঢোকা। তাই আমরা এখানে এভাবে কখনোই বলবো না আই অ্যাম এন্টারিং ইনটু দ্য রুম। যদি এন্টার এবং ইনটু দুটো একসাথে ব্যবহার করি, তাহলে গ্রামাটিক্যাল ভুল হয়ে যাবে, কারণ দুইটার মানে অর্থ কিন্তু সেম। এজন্য আমরা আই এম এন্টারিং দ্য রুম ব্যবহার করতে পারি, অথবা যখন প্রিপোজিশন দিব তখন কিন্তু গোয়িং বা গো ভার্বটা ব্যবহার করতে হবে। আই এম গোয়িং ইনটু দ্য রুম। আশা করছি আমি বুঝাতে পারছি। তারপর এটা হচ্ছে অন ভার্সেস অন টু। অন সাধারণত আমরা কোনো কিছু উপরে আছে, অলরেডি মানে ইতিমধ্যে জিনিসটা উপরে অবস্থিত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন প্রেপোজিশন ব্যবহার করি। ধরুন এটা হচ্ছে একটা চেয়ার, এবং এটার উপরে একটা বিড়াল বসে আছে। এখন এটার উপরে যদি একটা বিড়াল বসে থাকে, তাহলে বিড়ালটা ইতিমধ্যেই কি করছে, চেয়ারের উপরে বসে আছে। এটার জন্য সাধারণত আমি কি করতে পারি, অন প্রিপোজিশনটা ব্যবহার করব। বিড়ালটি চেয়ারের উপরে আছে, তাহলে হবে দ্য ক্যাট ইজ, দ্য ক্যাট ইজ অন, দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার। ওকে, এখানে কি হবে, অন হবে, কারণ এখানে কি করছে, বিড়ালটা ইতিমধ্যে চেয়ারের উপরে সে আছে, অবস্থান করছে। তাহলে কোনো কিছু যদি কোনো কিছুর উপরে থাকে এবং সেটা স্পর্শ করে, যেমন ধরুন টেবিলের উপরে অনেকগুলো বই রাখা আছে, এবং টেবিল এবং বইয়ের মধ্যে একটা স্পর্শ কাজ করছে, স্পর্শ হচ্ছে, সেজন্য আমরা কি করব, অন প্রেপোজিশনটা ব্যবহার করব। তারপর বিড়ালটি চেয়ারের উপরে উঠছে। ধরুন সে নিচে ছিল, এবং নিচে থেকে কি করছে, সে লাফ দিয়ে বা যেভাবে হোক না কেন সে চেয়ারের উপরে উঠলো। এই যে নিচ থেকে যে সে উপরে উঠলো, একটা মুভমেন্ট ক্রিয়েট হলো, এটার জন্য আমরা অন টু প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন এই সেন্টেন্সটাকে এভাবে বলতে হবে, দ্য ক্যাট দ্য ক্যাট ইজ, উপরে উঠছে, উঠার ইংলিশ কি, ক্লাইম, তাই এখানে কি বলতে হবে, ক্লাইমিং। ওকে, ক্লাইমিং, দ্য ক্যাট ইজ ক্লাইমিং
onto. Okay, onto the chair. Onto the chair. The cat is climbing onto the chair. এখন আমরা দেখব it versus in। দুটোই কিন্তু কোন একটা জায়গার অবস্থান নিয়ে কথা বলে, কিন্তু it সাধারণত একদম এক্সাক্ট লোকেশন নিয়ে কথা বলে। এক্সাক্ট লোকেশন হোক, অথবা আমরা বলতে পারি যে একদম স্টার্টিং পয়েন্ট, একটা নির্দিষ্ট একদম জায়গা, হ্যাঁ, নির্দিষ্ট একটা জায়গা বা নির্দিষ্ট একটা ঠিকানা নিয়ে কথা বলে it। যেমন আমি বাস স্টপে আছি, আমি একদম নির্দিষ্ট জায়গায় আছি, যেটা হচ্ছে বাস স্টপ। এটার জন্য আমরা ব্যবহার করতে পারি it। আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, I am I am it. I am at the bus stop. Bus stop. Okay? I am at the bus stop. আমি একদম কোথায় আছি? বাস স্টপে আছি। এটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা, অথবা আমরা বলতে পারি নির্দিষ্ট একটা ঠিকানা। এটার জন্য আমরা কি করব? it প্রিপোজিশনটা ব্যবহার করব। in সাধারণত আমরা ব্যবহার করি যখন আমরা কোনো কিছুর ভেতরে অবস্থানকে বোঝাই। সেটা হতে পারে বড় জায়গা অথবা ছোট জায়গা, একটু আগে আমি বলেছি। যেমন আমি অফিসের ভিতরে আছি। তাহলে এই সেন্টেন্সটাকে এভাবে বলতে হবে, I am in the office. ওকে? I am in the office. আমি অফিসে বা অফিসের ভেতরে অবস্থান করছি। এই এজ এবং ইন এর আরো অনেক ব্যবহার আছে, আমি ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দিয়েছি, আপনারা ওখান থেকে পড়ে নেবেন। এখন আমরা দেখব ওভার ভার্সেস অ্যাবভ। দুটোটাই বেশ কনফিউজিং, চলুন ক্লিয়ার করি। ওভার সাধারণত আমরা কোনো কিছু একদম উপরে আছে সে অর্থে ব্যবহার করি। উপরে থাকা অবস্থায় সে জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কিছুকে অতিক্রম করছে, মানে একটা মুভমেন্ট ক্রিয়েট করছে, সে অর্থে ব্যবহৃত হয়। আবার কোনো কিছুর উপরে কোনো কিছু সম্পূর্ণ ঢেকে দিচ্ছে। ধরুন আপনি বিছানার উপর একটা চাদর বিছালেন এবং চাদর দিয়ে আপনার পুরো বিছানাটা কি হচ্ছে, ঢেকে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা ওভার এই প্রিপোজিশনটা ব্যবহার করব। আবার পাখিটি নদীর উপর দিয়ে উড়ল। এখন পাখি নদীর উপর দিয়ে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সে কি করলো, গেল, একটা মুভমেন্ট ক্রিয়েট হলো এবং সাথে সে নদীটাকে কি করলো, অতিক্রম করলো। সেজন্য এখানে কি হবে, ওভার হবে। আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, দ্য বার্ড ফ্লো, ফ্লাই এর পাস্ট হচ্ছে ফ্লো ওভার। ওকে, এখানে কি হবে, ওভার, নদীর উপর দিয়ে, ওভার দ্য রিভার। ওকে, ওভার দ্য রিভার। আচ্ছা, আরেকটা দেখি, সে বেড়ার উপর দিয়ে লাফ দিল। এখন বেড়ার এক পাশ থেকে অন্য পাশে লাফ দেওয়ার সময় সে কি করলো, একটা মুভমেন্ট ক্রিয়েট হলো। এই পাশ থেকে সে এই পাশে কি করলো, উপর দিয়ে লাফিয়ে গেল। এটার জন্য কিন্তু কি হবে, ওভার এই প্রিপোজিশনটা হবে। ওকে, হি লাফ দিল, জাম্পড। ওকে, ওভার। ওকে, এখানে কি হবে, ওভার, ওভার দ্য ফেন্স। আচ্ছা, এখন আরেকটা উদাহরণ দেই, কোনো কিছু ঢেকে যাওয়া অর্থে কিন্তু আমরা ওভার ব্যবহার করি। যেমন আমি বিছানার উপর চাদর বিছিয়ে দিলাম, মানে আমি বিছানার উপর চাদর দিলাম এবং বিছানাটা ঢেকে গিয়েছে, কভার হয়ে গিয়েছে সে জায়গাটা, সেটার জন্য কিন্তু ওভার হবে। আই স্প্রেড, ওকে, বিছিয়ে দিলাম, আই স্প্রেড আ শিট, শিট মানে হচ্ছে চাদর। ওকে, ওভার দ্য বেড। ওকে, এখানে কি হবে, ওভার হবে, ওভার দ্য বেড। বিছানার উপরে আমি যে চাদর বিছালাম, এটার জন্য কি হচ্ছে, আমার বিছানা পুরাটা, আমার বেড পুরাটা ঢেকে যাচ্ছে। এর জন্য এখানে ওভার এর প্রিপোজিশনটা হবে। সে মুখের উপর হাত রেখেছিল, মানে সে ঢেকে ফেলেছিল, এই অর্থে আমরা বুঝাচ্ছি, তাহলে কিন্তু এখানে ওভার হবে। সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে, হি পুট, ওকে, হি পুট হিজ হ্যান্ডস, his hands, he put his hands over, এখানে ওভার হবে। ওকে, কোনো কিছু ঢেকে ফেলেছিল এই অর্থে যদি ব্যবহার করি তাহলে ওভার হবে, ওভার হিজ ফেস। ওকে, হিজ ফেস, মানে এখন বলতে পারেন যেখানে পুট কেন হলো, আমরা পুটস কেন বললাম না, দেখেন কি আছে, রেখেছিল, এটা কিন্তু
অতীত পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং পুট হচ্ছে এমন একটা ভার্ব যেটা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুটোটার স্পেলিং সেম, সেটা হচ্ছে পিইউটি পুট। যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিটে থাকতো তাহলে কিন্তু হতো হি পুটস, এখানে এস যুক্ত করতে হতো, কিন্তু এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিটে, এজন্য বলতে হবে হি পুট। হি পুট হিজ হ্যান্ডস ওভার হিজ ফেস। এখন এই সেন্টেন্সটা কিভাবে বলবো? বিছানার উপরে একটি ছবি আছে। আগে লিখে নি। ওকে, বিছানার উপরে একটি ছবি আছে। কোনো জায়গায় কোনো কিছু আছে, এটার জন্য আমরা কি করি? দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে শুরু করি, তাই না? দেয়ার ইজ আ পিকচার। দেয়ার ইজ আ পিকচার। বিছানার উপর একটি ছবি আছে, দেয়ার ইজ আ পিকচার। এখন এখানে কি হবে? এখানে হবে অ্যাবভ। কেন এখানে অ্যাবভ হচ্ছে? একটু পরে বুঝাচ্ছি। অ্যাবভ দ্য বেড। অ্যাবভ দ্য বেড। অ্যাবভ সাধারণত আমরা তখন ব্যবহার করব যখন কোনো কিছু একদম উপরে আছে এবং সেটা স্থির অবস্থায় আছে, কোনো নড়াচড়া করছে না, কোনো মুভমেন্ট করছে না, কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কিছুকে অতিক্রম করছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবভ এর প্রিপোজিশনটা ব্যবহার করি। বিছানার উপরের ছবিটা স্থিরভাবে ঝুলন্ত অবস্থায় আছে এরকম আমরা মিন করছি, তখন কিন্তু অ্যাবভ এটা ব্যবহার করতে হবে। ওকে, আরেকটা উদাহরণ দেই। তাপমাত্রা শূন্যের উপরে। আমরা কিন্তু লেভেল বা মেজারমেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাবভ ব্যবহার করি। এর জন্য এখানে বলতে হবে দ্য টেম্পারেচার। ওকে, দ্য টেম্পারেচার ইজ অ্যাবভ। ওকে, এখানে কি হবে? অ্যাবভ অর্থে ব্যবহার করতে হবে। ইজ অ্যাবভ জিরো, শূন্যের উপরে। আচ্ছা, তারপর মেঘগুলো পাহাড়ের উপরে আছে। মেঘগুলো পাহাড়ের উপরে আছে। এখন মেঘগুলো পাহাড়কে ঢেকে ফেলছে না, বরং মেঘগুলো দেখবেন অনেক সময় আকাশে একদম স্থির অবস্থায় অনেকক্ষণ যাবৎ একই শেপে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবভ এটা ব্যবহার করব, কারণ সেটা কি করছে? পাহাড়ের উপরে সেটা একদম স্থিরভাবে অবস্থান করছে এবং পাহাড়কে পুরোপুরি ঢেকে ফেলছে না বা মুভমেন্ট বা নড়াচড়া কিছুই করছে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাবভ হবে। দ্য ক্লাউডস The clouds are the clouds are above the mountains. Okay? মাউন্টেন্স। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। যদি মেঘগুলো পাহাড়ের উপরে আছে এবং মেঘগুলো পাহাড়কে সম্পূর্ণভাবে ঢেকে ফেলেছে, একদম ঢেকে দিয়েছে, দেখা যাচ্ছে না পাহাড়, সেক্ষেত্রে কিন্তু এখানে ওভার ব্যবহার করতে হবে, অ্যাবভ ব্যবহার করলে চলবে না। এখন অনেক বেশি কনফিউজিং আমরা এই সেন্টেন্সে থাকি যে পাখি আকাশে উড়ছে, সেক্ষেত্রে আমরা অনেকে বলি যে এখানে ওভার হবে নাকি অ্যাবভ হবে। আসলে দুটোটার মধ্যে কোনোটাই হবে না। এখানে সাধারণত আমরা ইন ব্যবহার করব। কেন? কারণ পাখি আকাশের ভিতরে উঠছে, আকাশের উপরে। আকাশের উপরে তার কিছুই নেই, তাই না? তাহলে সে কি করছে? আকাশের ভিতরে উঠছে। তাহলে কোনো কিছুর ভেতরে অবস্থান করতে আমরা কোনটা ব্যবহার করি? ইন ব্যবহার করি। পাখি পাখিটি আকাশের উপরে উঠছে বা আকাশে উঠছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। ওকে, এখানে ওভারও হবে না, অ্যাবভও হবে না। আশা করছি আমি বুঝাতে পেরেছি। তাই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।